আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বহুল আলোচিত পিটার ডি হাসের উত্তরসূরি হিসেবে বাংলাদেশে নতুন রাষ্ট্রদূত হিসেবে ট্রাম্পের মনোনয়ন পেয়েছেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। দেশটির সিনেট অনুমোদন দিলে ঢাকার পথে উড়াল দেবেন তিনি। এর ঠিক ১.৫ সপ্তাহ আগে ভারতের নতুন রাষ্ট্রদূত সার্জিও গোরকে মনোনয়ন দেন ট্রাম্প। কথা ছিল সার্জিও গোর ভারতের পাশাপাশি বাংলাদেশ এবং পাকিস্তানের কূটনীতির দেখভাল করবেন। তবে সেই হিসেব বদলে গেছে ১.৫ সপ্তাহের মধ্যে। ভারতের পাশাপাশি বাংলাদেশের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে আলাদা রাষ্ট্রদূত। এই দুজনের মনোনয়ন সিনেট অনুমোদন করলে শুধু পাকিস্তানের জন্য থাকবে চার্জ দ্য অ্যাফেয়ার্স। হঠাৎ করে ট্রাম্পের মতের এমন ঝটকা পরিবর্তন দুটি প্রশ্নকে সামনে নিয়ে এসেছে। এক, কেন ট্রাম্প আকস্মিক এমন সিদ্ধান্ত বদলালেন, বিশেষ করে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে আকস্মিক বদল এবং চীন রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্কের সাথে কি এর কোনো সম্পর্ক আছে? দুই, ভারতে যেখানে নিজের খুব কাছের বন্ধুকে রাষ্ট্রদূত করলেন, সেখানে বাংলাদেশে এমন একজনকে পাঠাচ্ছেন প্রতিরক্ষা এক্সপার্ট। তার অভিজ্ঞতার ঝুলি বলছে রাজনৈতিক গন্ডগোল আর মারামারির দেশগুলোতে কাজ করতে ক্রিস্টেনসেন নিজেকে পাকা করেছেন। তেমন একজন পাকা খেলোয়াড় যার আবার আগে বাংলাদেশে কাজ করার অভিজ্ঞতা আছে। তাকে বাংলাদেশে পাঠানোর পেছনে কি ট্রাম্প প্রশাসনের বিশেষ কোনো উদ্দেশ্য আছে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বাংলাদেশের কূটনৈতিক পাড়ায় বহুল আলোচিত চরিত্র ছিল পিটার ডি হাস। তিনি ছিলেন ঢাকায় সর্বশেষ মার্কিন রাষ্ট্রদূত। ঢাকায় যুক্তরাষ্ট্রের ১৭তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন পিটার হাস। ২০২২ সালের মার্চ থেকে ২০২৪ সালের ২৩শে জুলাই পর্যন্ত তিনি ঢাকার মার্কিন দূতাবাসে ছিলেন। ডক্টর ইউনূসের অত্যন্ত ঘনিষ্ঠ পিটার হাস বাংলাদেশ ছাড়ার পরপরই ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। হাস চলে যাওয়ার পর প্রায় ৬ মাস যুক্তরাষ্ট্র দূতাবাসের দায়িত্ব সামলান ডেপুটি চিফ অফ মিশন মেগান বোল্টিন। এরপর ১১ই জানুয়ারি থেকে চার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবে আসেন ট্রেসি অ্যান জ্যাকবসন। বাইডেন আমলের শেষ সময়ে নিয়োগ পাওয়া ট্রেসি ডক্টর ইউনূসের ঘনিষ্ঠ হিসেবেই ছিলেন। অনেকে ধরেই নিয়েছিলেন বেশ দীর্ঘ সময় ঢাকায় থাকবেন ট্রেসি অ্যান জ্যাকবসন। ঠিক একইভাবে ভারত এবং পাকিস্তানেও শূন্য রয়েছে আমেরিকান রাষ্ট্রদূতের পদ। সেখানেও দায়িত্ব সামলাচ্ছেন দুজন চার্জ দ্য অ্যাফেয়ার্স। তবে দিল্লি ওয়াশিংটন বাণিজ্য যুদ্ধ এবং রাশিয়া চীনের সঙ্গে ভারতের ঘনিষ্ঠতায় হঠাৎ করে বদলে গেছে ট্রাম্পের হিসেব নিকাশ। অনেকটা আকস্মিকভাবে ২২শে আগস্ট ভারতে আমেরিকার রাষ্ট্রদূত হিসেবে সার্জিও গোরকে মনোনয়ন দেন ট্রাম্প। মজার বিষয় হলো, সোভিয়েত বংশোদ্ভূত সার্জিও একদিকে যেমন ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ, তেমনি রাশিয়ার সঙ্গেও রয়েছে যোগাযোগ। এই বিষয়টিকে ট্রাম্প কাজে লাগিয়ে ভারতের মন গলাতে চান বলে রয়েছে আলোচনা। মনোনয়ন দেওয়ার সময় হোয়াইট হাউস জানায়, সার্জিও গোর দিল্লিতে নিয়োগপ্রাপ্ত হলেও তিনি দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূতের অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। অর্থাৎ পাকিস্তান ও বাংলাদেশের মতো দেশগুলোর চার্জ দ্য অ্যাফেয়ার্সের রিপোর্টিং বস হবেন তিনি। মনোনয়ন দেওয়ার পর সার্জিওর প্রশংসা করে ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, প্রেসিডেন্সিয়াল পার্সোনাল ডিরেক্টর হিসেবে সার্জিওর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের সবচেয়ে জনবহুল অঞ্চলের জন্য আমার এমন একজন প্রয়োজন যার উপর আমি পুরোপুরি আস্থা রাখতে পারি। ৩৮ বছর বয়সী সার্জিও কূটনীতিতে তেমন দক্ষ না হলেও ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তিনি ট্রাম্পের লেখা বই প্রকাশ করেছেন। ২০২৪ সালে ট্রাম্পের নির্বাচনী প্রচারে অর্থ সংগ্রহে বড় ভূমিকা রাখেন এবং ওয়াশিংটনে ট্রাম্পের বিশ্বস্ত সহযোগীদের নিয়োগেও সহায়তা করেন। গোর বাগড়া দেয় ইলন মাস্ক মন মতো নাসার প্রধান নিয়োগ করতে পারেননি, তাতেই চটেছিলেন এই ধনকুবের। গোরকে বলেছিলেন সাপ। বিশ্লেষকরা মনে করছেন ট্রাম্পের ঘনিষ্ঠ ব্যক্তি দিল্লিতে রাষ্ট্রদূত হলে হোয়াইট হাউসের সঙ্গে সরাসরি যোগাযোগ সহজ হবে। আবার তার নিয়ন্ত্রণে থাকবে প্রতিবেশী দেশগুলোর আমেরিকান কূটনীতিকেরা। ফলে এদিক থেকেও বাড়তি সুবিধা তৈরি হতে পারে ভারতের জন্য। দর্শক, ভারতের সার্জিও গোরের নিয়োগ চূড়ান্ত হবে আমেরিকান সিনেটের অনুমোদনের পর, আর সেই অনুমোদন পেতে কিছুদিন লাগতে পারে।
তবে এরই মধ্যে বাংলাদেশের জন্য এসেছে চমক। চার্লস অ্যাফেয়ার্স ট্রেসিয়ান জ্যাকবসনের পরিবর্তে পূর্ণ রাষ্ট্রদূত হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসেনকে মনোনয়ন দিয়েছেন ট্রাম্প। তার নিয়োগ ও অনুমোদনের জন্য পাঠানো হয়েছে সিনেটে। এই দুজনের নিয়োগ চূড়ান্ত হলে এই অঞ্চলে একমাত্র পাকিস্তানে যুক্তরাষ্ট্রের কূটনীতি চলবে চার্লস অ্যাফেয়ার্সের মাধ্যমে। গত জানুয়ারি থেকে এই দায়িত্বে আছেন নাতালি এ বাকের। বাংলাদেশেও চার্লস অ্যাফেয়ার্স নিয়োগ দেওয়া হয় জানুয়ারিতে। প্রশ্ন হলো ৮ মাসের মাথায় কেন পরিবর্তন আনার কথা ভাবলেন ডোনাল্ড ট্রাম্প? ট্রেসিয়ান জ্যাকবসনকে কি কোনো কারণে মিশনে ব্যর্থ মনে করা হচ্ছে? সূত্রগুলো বলছে বাংলাদেশের সাথে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা ৩টি ইস্যু সুরাহা করতে পারছে না যুক্তরাষ্ট্র দূতাবাস। একটি হলো রাখাইন করিডোর। ব্যাপক আলোচনায় আসার পর বিষয়টি নিয়ে বাংলাদেশের সেনাবাহিনী থেকে কড়া আপত্তি জানানো হয়। এ নিয়ে অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার অতি আগ্রহী ভূমিকা প্রশ্নের মুখে পড়েছিল, কিন্তু সরকার জনরোষে পড়ে বিষয়টি থেকে আপাতত সরে আসে। ২০১৯ সাল থেকে যুক্তরাষ্ট্র সরকার আরও একটি ইস্যুতে দুটি চুক্তি করার চেষ্টা করে আসছে, সেটি হলো প্রতিরক্ষা চুক্তি। শেখ হাসিনা সরকার আমল থেকে দেশটি চুক্তি দুটি করার চেষ্টা করে আসছে। ২০১৯ সালের জানুয়ারি থেকে অস্ত্র বিক্রির প্রসঙ্গ তুলে বাংলাদেশের সঙ্গে সামরিক চুক্তির বিষয়টিকে সামনে আনে যুক্তরাষ্ট্র। দুটি চুক্তির খসড়াও তারা বাংলাদেশ সরকারকে দিয়েছে। একটি হলো আকসা, আরেকটি হলো জিসুমিয়া। নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন ওয়েবসাইটের তথ্য অনুযায়ী আকসা বা দ্য একুইজিশন অ্যান্ড ক্রস সার্ভিসিং এগ্রিমেন্ট হচ্ছে সামরিক রসদ বিষয়ক একটি রূপরেখা চুক্তি। মূলত সামরিক রসদ সরবরাহ এ সংক্রান্ত নানা ধরনের সেবা আর মেরামতের উপাদান রয়েছে এই চুক্তিতে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ২০০২ সালে শ্রীলঙ্কার সঙ্গে চুক্তিটি সই করেছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে জেসুমিয়া বা জেনারেল সিকিউরিটি অফ মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট হচ্ছে মার্কিন সরকার ও মার্কিন সমরাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সইকারী দেশের সরকার ও সমরাস্ত্র বিষয়ক বিশেষায়িত সংস্থার মধ্যে সম্পাদিত গোপন তথ্য বিনিময়ের চুক্তি। ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্র যে 4টি সামরিক চুক্তি সই করেছে তার মধ্যে এটি অন্যতম। ২০০২ সালে ভারতের সঙ্গে চুক্তিটি সই করেছে যুক্তরাষ্ট্র। ২০১৯ সালের ১৩ এপ্রিল ওয়াশিংটনে বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের সঙ্গে তখনকার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পের বৈঠক হয়েছিল। সে বৈঠকের পর থেকে যুক্তরাষ্ট্র এই দুটি চুক্তি করার চেষ্টা করে আসছিল, কিন্তু ২০২২ সালে তখনকার শেখ হাসিনার সরকার সরাসরি না করে দেয়। মূলত তারপরই পিটার হাসকে পাঠানো হয় বাংলাদেশে। শেখ হাসিনার বিদায়ের পর অধ্যাপক ইউনূসের আমলেও দেশটি চুক্তি দুটি সম্পাদনের চেষ্টা করে আসছে। বিশেষ করে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসিয়ান জ্যাকবসন এই 3টি বিষয় নিয়ে অনেক দৌড়ঝাঁপ করেছেন। তবে রাখাইন করিডোর আর প্রতিরক্ষা চুক্তি দুটিতেই কোনো সাফল্য আসেনি। জ্যাকবসনের আগে পিটার হাসও এই অ্যাসাইনমেন্টে ফেল করেছিলেন। জ্যাকবসনের জায়গায় পাঠানো হচ্ছে ব্রেন্ট ক্রিস্টেনসেনকে, যার একসাথে বাংলাদেশে কাজ করার অভিজ্ঞতা আছে, রাজনৈতিক সংঘাতময় দেশগুলোতে কাজ করার এক্সপিরিয়েন্স, সাথে ঝুলিতে আছে প্রতিরক্ষা খাতের বিশাল ক্যারিয়ার। ব্রেন্ট ক্রিস্টেনসেনের জীবন বৃত্তান্ত বেশ জটিল। এক কথায় বলা যায় সংঘাতময় পরিস্থিতি নিয়ে তিনি রীতিমতো বিশেষজ্ঞ। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী ব্রেন্ট ফরেন সার্ভিসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। ঢাকার দূতাবাসে আগেও তার কাজ করার অভিজ্ঞতা আছে। ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ঢাকায় আমেরিকান দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সিলর দায়িত্ব পালন করেন। তবে গত কয়েক বছরের বিশেষ কিছু অ্যাসাইনমেন্টের সঙ্গে সরাসরি যুক্ত হন ব্রেন্ট। ২০২২ সালের আগস্ট থেকে গত জানুয়ারি পর্যন্ত ছিলেন কমান্ডার অফ ইউনাইটেড স্টেটস কমান্ডার বৈদেশিক নীতি উপদেষ্টা। তিনি এই প্রতিষ্ঠানের বৈশ্বিক কৌশলগত প্রতিরোধ মিশনের বৈদেশিক নীতি সংক্রান্ত প্রভাব বিষয়ে পরামর্শ দেওয়ার কাজ করেন। এরপর জানুয়ারিতে তাকে অস্ত্র নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক আন্ডার সেক্রেটারির দায়িত্ব পালনকারী সিনিয়র অফিসার হিসেবে মনোনীত করেন ট্রাম্প প্রশাসন। ঢাকায় আসার আগেও ব্রেন্টের সমর সংশ্লিষ্টতা আমরা দেখতে পেয়েছি। ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত ছিলেন স্টেট ডিপার্টমেন্টের পলিটিক্যাল মিলিটারি অ্যাফেয়ার্স ব্যুরোর রিজিওনাল সিকিউরিটি অ্যান্ড আর্মস ট্রান্সফার্স
অফিসের ডেপুটি ডিরেক্টর। এছাড়া স্টেট ডিপার্টমেন্টে পাকিস্তান ও বাংলাদেশ বিষয়ক অফিসে বাংলাদেশ কান্ট্রি অফিসার, রিয়াদের দূতাবাসে ইকোনমিক অফিসার এবং হো চি মিন সিটির কনসুলেট অফিসে দায়িত্ব পালন করেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। প্রশ্ন হলো, পড়ালেখা এবং চাকরি ক্ষেত্রের বড় একটি অংশে সমনীতির সঙ্গে সরাসরি সম্পর্কিত একজন ঝানু কূটনীতিককে কেন বাংলাদেশে পাঠানোর জন্য বেছে নিচ্ছেন ট্রাম্প? আবার একই সঙ্গে ভারতে তিনি নিয়োগ করেছেন রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ একজনকে। পাকিস্তানকে বাদ দিয়ে হঠাৎ কেন ভারত ও বাংলাদেশকে কূটনৈতিক দিক থেকে বেশি গুরুত্ব দিয়ে রাষ্ট্রদূত নিয়োগে আগ্রহ হয়ে উঠলেন? দর্শক, কূটনীতিক হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসেনের কাছে ভারতের জন্য মনোনীত সার্জিও গোর বলতে গেলে দুধের শিশু। সার্জিওর কূটনীতিক হিসেবে তেমন কোনো অভিজ্ঞতাই নেই। বহুগুণে অভিজ্ঞ এক ঝানু কূটনীতিককে ভারতে না পাঠিয়ে বাংলাদেশে পাঠানোর প্রস্তাব করেছে ট্রাম্প। ঝানু সেই কূটনীতিক আবার সামরিক বিষয়ে যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারণী পর্যায়ের একজন কর্মকর্তা। অনর্গল কথা বলতে পারেন একাধিক ভাষায়। প্রশ্ন হলো, এমন এক কূটনীতিককে বাংলাদেশের জন্য মনোনীত করে কি বার্তা দিচ্ছে আমেরিকান সরকার? সামরিক বা প্রতিরক্ষার দিক থেকে বাংলাদেশকে কি আমেরিকা নিজের আয়ত্তে আনার চেষ্টাটা নতুন করে শুরু করতে চায়? আবার কি তাহলে রাখাইন করিডোর কিংবা আকসা ও জিসুমিয়া চুক্তি নতুন করে আলোচনায় আসবে? বহুল আলোচিত 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায়, সেই মামলার চূড়ান্ত রায় মানে আপিল বিভাগের রায় আজ হয়েছে এবং সেখানে হাইকোর্টে যেটা বলা হয়েছিল যে সকল আসামিকে যে খালাস দেওয়া হয়েছিল হাইকোর্ট দিয়েছিল, সেই রায়টায় আপিল বিভাগ বহাল রেখেছে। এর অর্থ হচ্ছে যে 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাদেরকে আসামি করা হয়েছিল, যাদের বিরুদ্ধে বিভিন্ন রকম মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, কাউকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল, কাউকে বিভিন্ন মেয়াদের সাজা দেওয়া হয়েছিল, তারা সবাই নিরপরাধ হিসাবে বিবেচিত হবেন এবং তাদের বিরুদ্ধে কোনো শাস্তি কার্যকর হবে না। এখানে অনেককেই ঢোকানো হয়েছিল। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ছিলেন, সাবেক শিক্ষা উপমন্ত্রী পিন্টু সাহেব ছিলেন, আব্দুল সালাম পিন্টু, এবং তারও চেয়ে বড় কথা বিএনপির বর্তমান যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিস্টার তারেক রহমান, উনিও ছিলেন আসামের তালিকায়। তারেক রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল, লুৎফুজ্জামান বাবরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, আব্দুল সালাম পিন্টুকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, এরকম ছিল। তো এই যে মামলাটা সবাই খালাস পেয়ে গেল, এটাতে কেউ খুশি কেউ বাজার, কিন্তু আমার একটা অবজারভেশন আছে। আমি যে জিনিসটা জানতে চাচ্ছি, যে জিনিসটা আমি প্রথমেই প্রশ্নটা করেছি, হাইকোর্টের রায়ের সময় আমি এই প্রশ্নটা করেছিলাম যে এই গ্রেনেড হামলার ঘটনা 24 জন লোক মারা গিয়েছিলেন, শতাধিক আহত হয়েছিলেন। তাহলে তারা যে মারা গেলেন এই মৃত্যুর জন্য, এই আহত হওয়ার জন্য, এই যে ভয়ঙ্কর একটা ঘটনা ঘটলো, তার জন্য আসলে দায়ী কে? আমি ধরে নিচ্ছি এই লোকগুলো দায়ী নয়, যেহেতু আদালতের রায় ধরতেই তো হবে, এই লোকগুলো দায়ী নয়। তাহলে দায়ীটা কি এবং সেই দায়ীকে চিহ্নিত করার দায়িত্ব কার? কে বলবে যে এই ঘটনাগুলির পেছনে কে ছিল? এটা কার বলার কথা? রাষ্ট্রে বলার কথা? আমরা রাষ্ট্রের নানা রকম চরিত্র দেখি। ক্ষমতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে কেবল সরকার পাল্টায় না, রাষ্ট্রের চরিত্র পাল্টে যায়। এটা কেমন? পৃথিবীর কোথাও এরকম হয় কিনা আমি জানি না। আমরা স্বাধীন বিচার বিভাগের কথা বলি। আগে যখন এই রায়গুলি হয়েছিল তখনও বিচার বিভাগ স্বাধীন বলা হতো। এখন যখন আগের রায় পাল্টে গেল, এখনো বিচার বিভাগকে স্বাধীনতার কথা বলা হচ্ছে। আগামীতে যখন আবার যদি কিছু হয় তখনও স্বাধীন বিচার বিভাগের কথা হবে। স্বাধীন বিচার বিভাগ এই শব্দের অর্থটা কি সরকার বদলানোর সঙ্গে সঙ্গে অর্থ বদলে যায়? প্রশ্নটা কিন্তু উঠবে। হাইকোর্টে যখন রায় হয় তখন আমি একটু ফান করে বলেছিলাম যে তাহলে কি আইভি রহমানের ডায়রিয়াতে মৃত্যু হয়েছে? আইভি রহমান কিভাবে মারা গেলেন? উনি তো গ্রেনেড বিস্ফোরণে মারা গিয়েছিলেন, তাই না? আপনাদের মনে আছে? আমি আবার ঘটনাটা একটু আপনাদেরকে মনে করিয়ে দিই। 2004 সালের 21শে আগস্ট এই রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের একটা সভা ছিল এবং সেই সভায় শেখ হাসিনা উপস্থিত ছিলেন। সেখানে অনেকগুলো গ্রেনেড মারা হয়। গ্রেনেড বিস্ফোরণে 24 জন নিহত হন এবং শতাধিক লোক আহত হন। এদের অনেকে এখনো জীবিত আছেন, তাদের গায়ে গ্রেনেড স্প্লিন্টার ঢুকে আছে এবং তারা খুবই কষ্টকর জীবনযাপন করছেন। এই ঘটনার পর
প্রথমে একটা মামলা হয়, তখন বিএনপি ক্ষমতায় ছিল। বিএনপি মামলা করে বিএনপি জজ মিয়া নামে এক লোককে ধরে নিয়ে আসে যে সেই নাকি এই ঘটনাগুলি ঘটিয়েছিল। তারপর 111 হয়, 111 তত্ত্বাবধায়ক সরকার আসে এবং তত্ত্বাবধায়ক সরকার এসে নতুন করে আবার তদন্ত করে এবং সেই তদন্তের পর তারপরে সম্পূরক অভিযোগপত্র দাখিল করা যায়। এগুলো অনেক ঘটনা ঘটার পর 2018 সালের 10 অক্টোবর দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এ এটা রায় হয়। সেই রায়ে 19 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, যাদের মধ্যে লুৎফুজ্জামান বাবর, আব্দুল সালাম পিন্টু সহ অনেকে ছিলেন। আর 19 জনকে যাবজ্জীবন কারাদণ্ড হয়, যার মধ্যে তারেক রহমান সাহেব, বিএনপির এমপি ছিলেন যে শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদ, ওনারা ছিলেন, ওনাদের নামে রায় দেওয়া হয়। এবং তারপরে 11 জনকে বিভিন্ন মেয়াদে অর্থদণ্ড দেয় এবং কারাদণ্ড দেওয়া হয়। এবং এদের মধ্যে বর্তমানে যিনি স্বরাষ্ট্র বিষয়ক একজন উপদেষ্টা আছেন, মানে স্বরাষ্ট্র উপদেষ্টা নন, প্রধান উপদেষ্টা আছেন খুদা বক্স চৌধুরী, আগে আইজিপি ছিলেন, ওনাকেও কিন্তু শাস্তি দেওয়া হয় এবং উনি শাস্তি ভোগও করেন। এই যে ঘটনাগুলি ঘটল, আমি নিজে ওই রায়টা পড়েছি। আমার পুরো 2টা মামলা ছিল এখানে, একটা হত্যা মামলা, একটা বিস্ফোরক মামলা। 2টো মামলার রায় আমি পুরোটাই পড়েছি। আমার কাছে মনে হয়েছে যে ওই রায়ের মধ্যে কিছু কিছু বিষয় আছে যেগুলোকে আমার কাছে মনে হয়েছে যে রাজনীতি প্রভাবিত হতে পারে। আমার কাছে মনে হয়েছে যে আমার কমন সেন্স, আমি তো আইন অত বুঝি না, আমি কমন সেন্স দিয়ে বলেছি হতেই পারে। তারেক রহমান তো তখন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন না, উনি তো রাষ্ট্রীয় কোনো দায়িত্বেই ছিলেন না, তো ওনার কিভাবে কেন হলো এই যাবজ্জীবন আমি বুঝতে পারিনি। যাক, সেগুলো হতে পারে। কায়কোবাদ সাহেবের কথা বলি, ওনাকে কিভাবে কেন দেওয়া হলো। আরেকটা দেখলাম যে হানিফ পরিবহনের মালিককে দেওয়া হয়েছিল যাবজ্জীবন কারাদণ্ড, কেন কিভাবে আমি রায় করে কিছু বুঝিনি। যাক, সেটা অন্য হিসাব। বিচারক রায় দিয়েছেন, তার রায় নিয়ে সমালোচনা করার মানে সক্ষমতা তো আমাদের মতো সাধারণ মানুষের থাকার কথা না। ওরাই তো বিচার বিভাগ চালাচ্ছিলেন তখন না। দেখ, সেই রায় হলো। সেই রায়ের পর যখন ডেথ রেফারেন্স হয়, ডেথ রেফারেন্স তারপরে বুঝেন যখন কারো মৃত্যুদণ্ড দেওয়া হয়, মৃত্যুদণ্ড দেওয়া হলে কিন্তু বিচারিক আদালতে সেই মৃত্যুদণ্ড কিন্তু সঙ্গে সঙ্গে কার্যকর হয় না, ওটা হাইকোর্টের একটা অনুমোদন লাগে, এটাকে ডেথ রেফারেন্স বলা হয়। তো এটা তখন হাইকোর্টে এসেছে এবং সেই হাইকোর্টে এটা ডেথ রেফারেন্স হয়েছে 2024 সালের 31 অক্টোবর, ওটার শুনানি শুরু হয়েছিল। তার মানে হাসিনা সরকারের পতনের পর স্বাধীন বিচার বিভাগ, এই সরকারটা পাল্টে গেছে, আর কিছু হয়নি। এর মধ্যে আমরা অনেক কিছু দেখলাম যে 31 অক্টোবর শুনানি শুরু হয়ে 1 ডিসেম্বর গত বছরের রায় ঘোষণা করা হয় এবং সেই রায় ওই বিচারিক আদালতের বিচারটাই অবৈধ এবং বাতিল ঘোষণা করা হয়। যদি বিচারটাই অবৈধ হয় এবং বাতিল হয়, তাহলে তো ওই বিচারের যে রায় তো বাতিল হয়ে গেল। এবং কেন বলা হয়? বলা হয় যে ওই আদালত বিচারটা করেছিল সম্পূরক অভিযোগপত্রের ভিত্তিতে। মানে অভিযোগপত্র মানে আমরা যেটাকে চার্জশিট বলি, পুলিশের তদন্তের পরে যে চার্জশিটটা দেওয়া হয়, এই চার্জশিটটা আরেকটা নতুন চার্জশিট দেওয়া হয়েছিল এবং সেখানে অনেকটা মানে ঠিক মতো হয়নি এবং সম্পূরক অভিযোগপত্রের ভিত্তিতে চার্জশিট দেওয়া যায় না, এই ধরনের কিছু আইনগত ব্যাপার স্যাপার হয়তো বা আছে, যে কারণে তারা অবৈধ ঘোষণা করে। তারপরে যেটা স্বাভাবিক নিয়ম, এটা আপিল বিভাগে আসে, সুপ্রিম কোর্টে আসে এবং আপিল বিভাগ আজকে সেই রায়টা দেয় এবং আপিল বিভাগ যদি একই কথা বলে, আপিল বিভাগের রায়ের এই সমস্ত তথ্যাদি নথি পর্যালোচনা করে এবং তারা বলে, যেমন আমি একটু আপনাদের পড়ে শোনাই, তাহলে আপনারা বুঝতে পারবেন, তাহলে আমারও দিক থেকে কোনো বিকৃতির আশঙ্কা থাকবে না। আপিল বিভাগ বলেছেন যে অপরাধের কথিত মাস্টার মাইন্ড মানে মূল হোতা মুফতি আব্দুল হান্নানের স্বীকারোক্তিমূলক জবানবন্দি যেসব পরিস্থিতিতে গ্রহণ করা হয়েছে তাতে তার স্বীকারোক্তি স্বেচ্ছায় প্রদান বিষয়ে গুরুতর সন্দেহ সৃষ্টি করেছে। মানে মুফতি হান্নানের স্বীকারোক্তি 2বার নেওয়া হয়েছিল এবং আদালত বলছে যে যেভাবে তার মানে বক্তব্যটা স্বীকারোক্তি নেওয়া হয়েছে, এটা আসলে এটা স্বেচ্ছায় দিয়েছেন বলে আদালতের কাছে সন্দেহ তৈরি হয়েছে, মানে জোর করে দেওয়ানো হয়েছে, এই ধরনের কথা বলা হয়েছে। যেখানে তার প্রথম স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার দীর্ঘ 4 বছর পর দ্বিতীয় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার জন্য ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হয়। মানে ওনার 2টা স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়েছিল, একটা নেওয়ার তার 4 বছর পর আরেকটা নেওয়া হয়েছিল এবং দ্বিতীয়বার যেটা নেওয়া হয়েছে তারই ভিত্তিতে কিন্তু আদালত অনেক কিছু সিদ্ধান্ত নিয়েছে। তারপর বলা হয় যে দীর্ঘ সময় পুলিশ হেফাজতে থাকার পর অপর অভিযুক্ত ব্যক্তিদের ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হলে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। 3 জনের জবানবন্দি একজন ম্যাজিস্ট্রেট একই দিনে গ্রহণ করেন, অস্বাভাবিক তাড়াহুড়ার মধ্যে গ্রহণ করেন, যা প্রযোজ্য আইনের গুরুতর লঙ্ঘন। এটা কিন্তু আপিল বিভাগের পর্যবেক্ষণ। এবং এখানে আরো বলা হয়েছে পর্যবেক্ষণে যে আব্দুল হান্নানকে 1898 সালের
দণ্ডবিধির 442 ধারা অনুযায়ী আব্দুল হান্নানকে পরীক্ষা করার আগেই তার মৃত্যুদণ্ড অন্য একটা মামলায় কার্যকর হয়ে যায়। তার ফলে এই প্রসিকিউশনের মামলাটি অঙ্কুরেই বিনষ্ট হয়। সর্বশেষ বিশ্লেষণে তাই স্বীকারোক্তিগুলো গ্রহণযোগ্যতার বিচারে টেকে না। তো এসব পর্যবেক্ষণের পর আপিল বিভাগ এই মামলাটাকে হাইকোর্টের যে রায় ছিল সেই রায়টায় বহাল রাখে, মানে মামলাটা বাতিল হয়ে যায়, সবাই মুক্তি পেয়ে গেল। দুটো প্রশ্ন আমার। এক নম্বর প্রশ্ন হলো, আমরা তো আর বিচারককে প্রশ্ন করতে পারবো না, ওনারা তো সবকিছু দেখেই রায় দিয়েছেন, কাজে সেই ধৃষ্টতা আমি দেখাচ্ছিও না। আমি কেবল দুটো প্রশ্ন করতে চাই। এক নম্বর প্রশ্ন হলো, এই ঘটনার ফলে যারা মারা গিয়েছিল তাদের মৃত্যুর কি তাহলে কোনো বিচার হবে না? তারা তো মারা গিয়েছিল, রাষ্ট্রকে তাদের সুবিচার, তাদের আত্মীয় স্বজন যারা আছে অথবা যারা মারা গিয়েছে তাদের কি বিচার পাওয়ার অধিকার নাই এই দেশে? এই প্রশ্নটা আমি যে করছি তার আগে আরেকটা প্রশ্ন করা দরকার। সেই প্রশ্নটা হলো, হাইকোর্ট যখন এই মামলাটাকে বাতিল করে দেয় তখন হাইকোর্ট একটা জায়গায় বলেছিল, হাইকোর্টের পর্যবেক্ষণে বলা হয়েছিল কি, আমি সেটা আপনাদের পড়ে শোনাই। হাইকোর্টের পর্যবেক্ষণে বলা হয়েছিল যে ন্যায় বিচারের জন্য এই হত্যাকাণ্ডের সুষ্ঠু ও স্বাধীনভাবে তদন্ত হওয়া দরকার, যা এই মামলার ক্ষেত্রে এখনো সম্পূর্ণ অনুপস্থিত। যথাযথ ও বিশেষজ্ঞ সংস্থার মাধ্যমে নতুন করে তদন্তের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে এই মামলা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো উচিত। এটা হাইকোর্ট কিন্তু বলেছিল যে আমরা এই যে রায়টা দিলাম, এই রায়ে যেহেতু বাতিল করে দিলাম, কিন্তু ঘটনা তো ঘটেছিল, তাহলে তার একটা যথাযথ তদন্ত হওয়া দরকার, এটা হাইকোর্ট বলেছিল। সুপ্রিম কোর্ট তার চূড়ান্ত রায় যখন দিল, আপিল বিভাগ যখন চূড়ান্ত রায় দিল, তার হাইকোর্টের এই যে অবজারভেশনটুকু, যেটা যথাযথ তদন্ত হওয়া দরকার, এটুকুকে বাতিল করে দিয়েছে। তার মানে আর তদন্ত হওয়ার কোনো সুযোগ থাকলো না, অথবা তদন্ত হওয়ার জন্য, তদন্ত করার জন্য আদালত আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বললো না, তাহলে নতুন করে তদন্ত হবে না। তাহলে কি হবে? তাহলে চ্যাপ্টার ক্লোজ। তবে হত্যা মামলায় কখনো তামাদি হয় না, এটা আপনি 100 বছর পরে আবার মামলা করতে পারবেন। যদি কখনো সরকার পরিবর্তন হয় তাহলে আবার কি হবে, হয়তো আবার এই মামলাটা আসবে। আমরা মোটামুটি এই হত্যা মামলার মিউজিক্যাল চেয়ার দেখতে থাকবো যদি আমরা ততদিন বেঁচে থাকি। আবার স্বাধীন বিচার বিভাগ কিছু একটা করবে, আমরা জানি না কি হবে। তবে এই যে ঘটনা প্রবাহ, এগুলো না আমাদেরকে বিচার বিভাগের প্রতি যে বিশাল একটা আস্থা আমাদের থাকার কথা ছিল, সেটা যেন একটু হলেও তার মধ্যে একটা ফাটল ধরিয়ে দেয়। প্রিয় দর্শক, আমি আইন ভালো বুঝি না, সংবিধানও ভালো বুঝি না, বিচারও ভালো বুঝি না, এগুলো আইনজ্ঞরা বলবেন, বিচারকরা বলবেন, তারা বলবেন। কিন্তু যারা আইন বুঝেন, যারা বিচার করেন, তাদের প্রতি আমাদের মনে যে প্রশ্নগুলি উদিত হয় সেগুলো আমরা জাস্ট উচ্চারণ করলাম। প্রিয় দর্শক, এখন এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।